নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিও শুরুটা কিন্তু একদম নতুন একটা জায়গা থেকে করেছি। আমি মাঝখানে বেশ কয়েকটা দিন ইউটিউবে ছিলাম না। ইউটিউব কেন, কোনো প্ল্যাটফর্মেই আমি ছিলাম না। তো অনেক দিন পরে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও আনা যাক। একটু পরেই সমস্ত গল্প করছি, তার আগে বলে দিই আজকে কিন্তু কথার মধ্যে একটু হলেও অসঙ্গত ভাব থাকবে, কারণ প্রায় 1 মাস পরে আমি আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি। মাঝখানে অনেক দিন ভেবেছিলাম যে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, তবে সত্যি কথা বলতে কি একদমই মন মানসিকতা হয়নি। আমার কথার মধ্যে এত বেশি মন খারাপের ভাবটা ফুটে উঠছিল, আমি ভিডিওতে কথা বলতেই পারছিলাম না। শেষমেশ অনেক সাহস জোগাড় করে আজকে কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা করেছিলাম যখন আমি ভেলোরে ছিলাম। গিয়েছিলাম 8 থেকে 9 দিনের জন্য, তবে ফিরেছি প্রায় 26 থেকে 27 দিন পরে। আর সেই কথাটা কিন্তু আপনাদের সাথে কমিউনিটি পোস্টে আমি শেয়ার করেছিলাম। আর তার আগে কিন্তু অনেকেই আপনারা আমাদের জন্য চিন্তিত হয়েছেন আর আমার মেয়ে আমাদের কথা জিজ্ঞেস করেছেন, সেটার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই ইউটিউবে না থাকলে জানতেই পারতাম না মানুষ নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসা দিতে পারে। আমি হয়তো ভেবেছিলাম আপনাদের মধ্যে অনেকেই আমাকে ভুলে গিয়েছেন, যেহেতু মাঝখানে বেশ কয়েকটা দিন আমি একদমই রেগুলার ছিলাম না। তারপরে দেখলাম যে না, বেশ কয়েকজন দিদিভাই কিন্তু আমার কথা মনে রেখেছে। বিশেষ করে আমার মেয়ের ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আমার মেয়ে কিন্তু এখন ভালো রয়েছে। তবে এই যে মাঝখানে বেশ কয়েকটা দিন আমাদের জীবনে গেল, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ডিপ্রেসিং ছিল। ঈশ্বরের কৃপাতেই কিন্তু আমরা এই দিনগুলো কাটিয়ে উঠেছি। আর ঈশ্বরের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, উনি আমাদেরকে এরকমভাবেই হাত ধরে বাকিটা জীবন কাটিয়ে দেবেন। আর এখন কিন্তু আপনাদের সাথে আমার 1 মাসের এই ছোট্ট হোটেল রুমটা শেয়ার করছি। একটা রুমের মধ্যেই কিন্তু আমাদের সারাটা দিন থাকা হতো। আজকের দিনটা একটু অন্যরকম ছিল, কারণ আজকের দিনে কোনো রকম ডাক্তার দেখানো বা চেক আপ কিছুই ছিল না। সেই কারণে আজকের দিনে একটুখানি ফাঁকা পেয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটা দিন শেয়ার করা যাক যে এখানটায় এসে আমার কেমনভাবে দিন কাটে। যেদিনে করে সকালবেলা ডাক্তার দেখাতে বেরিয়ে যেতাম, সেদিনে করে কিন্তু অনেক ভোর ভোর উঠে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম করেই যেতে হতো। আর আজকে যেহেতু ফাঁকা ছিলাম, সেই কারণে আজকে একটু ধীরে সুস্থে কাজবাজ শুরু করেছি। আর এখানটায় দেখুন, মেয়ের জন্য একটু গরম জল বসিয়েছিলাম, সেই জলটা পুরো গেল পড়ে। ওই রকম ছোট্ট একটা গ্যাস স্টোভের মধ্যেই কিন্তু আমাদের রান্নাবান্না করতে হয়। প্রথম তো রান্নাবান্না করতে গিয়ে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। কিভাবে রান্না করব বা কতটা সময় লাগবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে কিন্তু যে কয়েকটা দিন ছিলাম, সেই কয়েকটা দিন মোটামুটি ভালোভাবেই রান্নাবান্নাটা করতে পেরেছি। আর আমরা তো নিরামিষ খাই, রান্নাবান্না সেরকম কোনো ঝামেলাই নেই। ডাল, একটা তরকারি, ভাত হলেই আমাদের হয়ে যায় দিব্যি। মানুষকে না অনেক কম জিনিসের মধ্যেই সন্তুষ্ট থাকতে হয়, কারণ মানুষের জীবনে কখন কোন সময় চলে আসে আমরা কেউই জানি না। এই যে যেমন দেখুন না, এখানে এই যে কয়েকটা দিন ছিলাম, এই কয়েকটা দিনে আমার খুব ভালো একটা রিয়েলাইজেশন হয়েছে। সেটা হলো আমাদের জীবন চলার জন্য কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। এই একটা সুটকেসের মধ্যেই আমাদের যা জিনিসপত্র এসেছে সেটা দিয়েই কিন্তু দিব্যি আমাদের 1 মাস কেটে গেল। শুধুমাত্র প্রিয় মানুষগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে বিশ্বাস করুন একটা জামা কিংবা 2 জোড়ি জামা, 4টে থালা বাসন নিয়েই কিন্তু আমাদের জীবনটা দিব্যি কেটে যায়। এখানটায় এসে কিন্তু একটা বারের জন্য মনে হয়নি এই ছোট রুমের মধ্যে কিভাবে আমাদের দিন কাটবে। শুধুমাত্র ঈশ্বরকে ডাকছিলাম আমার মেয়েকে যেন ঠিকঠাকভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। যেহেতু আমার মেয়ের অ্যানাস্থেসিয়া দিয়ে প্রসিডিওরটা হওয়ার কথা ছিল, সেই কারণে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট থেকে বারবার প্রসেসটা ক্যান্সেল করে দিচ্ছিল। কিছু প্যারামিটার্সে আমার মেয়ের রেজাল্টটা ঠিকঠাক আসছিল না বলে, সেই কারণেই আমাদের এত লেট হয়ে যায়। তারপরে মাঝখানে আবার মেয়ের ঠান্ডা লেগে যায়। আর আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমিও এই ব্যাপারটা জানতাম না। বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে না অ্যানাস্থেসিয়া দিতে চায় না, কারণ ঠান্ডা লেগে গেলে বাচ্চাদের কিন্তু অনেক সময় ইনফেকশন হওয়ার অনেক বেশি প্রবণতা থাকে। তো মাঝখানে কফ হয়ে যাওয়ার কারণে আবার 1 থেকে 1.5 সপ্তাহ মতো পিছিয়ে যায়। তো সেই সময় আমার হাজব্যান্ডের তো অফিস থেকে ছুটি পাওয়া সম্ভব ছিল না। তো তড়িঘড়ি করে তৎকালে টিকিট কেটে আমার ছোটো মামিকে ওখানটায় নিয়ে যাওয়া হয়। আমার কাছে মনে হয়েছে আমার ছোটো মামি যাওয়াটা পুরোপুরি আমার কৃষ্ণ আর রাধারানীর কৃপা, কারণ এত বড় একটা বিপদের সময় ঈশ্বরের কৃপা ছাড়া না কোনো মানুষ এত স্ট্রংভাবে পাশে দাঁড়াতে পারে না। মামিমা আমাদের জন্য ওখানটায় গিয়ে যা করেছে, সেটার ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। আর আমার কৃষ্ণ আমাকে বারবার এটা বুঝিয়ে দিয়েছে, আমি আমার জীবনে যতই বড় প্রারব্ধ ভোগ করি না কেন, কৃষ্ণ রাধারানী সব সময় আমার কাছে রয়েছে। যেই সময়টা আমরা কোনো রকম চিন্তাভাবনা করে উঠতেই পারছিলাম না যে কবে হবে, কি হবে, কিভাবে হবে, সেই সময় না আমরা খুব বাজেভাবে ভেঙে পড়ে গিয়েছিলাম ওখানটায়। আমি বলুন বা আমার হাজব্যান্ড বলুন,
আমরা দুজনেই এত বাজেভাবে ভেঙে গিয়েছিলাম যে ভাবছিলাম কি করব বা কিভাবে কি করব, যেটা থেকে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো সেই সময় কিন্তু হঠাৎ করেই আমার ছোটো মামির এখানটায় আসার পরিকল্পনা হয়। আর আসার পরে কিন্তু সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। আর তারপরে প্রসিজিওরটা করে আমরা বাড়ি ফিরেছি। তো সব শেষে কিন্তু এটুকু বলতে চাই যে ঈশ্বর পাশে থাকলে না, আপনার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, উনি আপনাকে ঠিক পার করে দেবেন। তার জন্য কিন্তু ঈশ্বরের কাছে শরণাগতি হওয়া বা ঈশ্বরকে মন দিয়ে ভালোবাসা, এটা খুব বেশি পরিমাণে জরুরি। আমরা মাঝে মধ্যে না নিজেদের জীবনে সুখ এলে বা ভালো সময় এলে ওনাকে ভুলে যাই, আর দুঃখের সময় ওনাকে মনে করি। এটা না করে যদি আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভালো মন্দ সব কিছুতেই ঈশ্বরকে জড়িয়ে ধরে বা ঈশ্বরকে ধরে চলতে পারি, তাহলে দেখবেন উনি আপনার প্রত্যেকটা মুহূর্তে পাশে রয়েছেন। যাই হোক, গল্প করতে করতে কিন্তু সংসারের অনেক কটা কাজ করে ফেললাম। আমরা মহিলারা যেখানেই যাই না কেন, বিশেষ করে হাউসওয়াইফরা, এই বাড়ির কাজ কিন্তু আমাদের কখনোই পিছু ছাড়ে না, তাই না? এখানটায় এসেও কিন্তু প্রত্যেক দিন সমস্ত কাজ আমাকে করতে হয়েছে। অনেক জামা কাপড় বেরিয়েছিল, সেগুলো কাচাকুচি করে ঘরের ভেতরেই মিলছিলাম। তারপরে দেখলাম ভেতরে খুব জল পড়ছে, ওপরে মিলে এসেছি। তারপরে মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে নিয়েছি। আগেই কিন্তু আমার রান্নাবান্নাটা হয়ে গিয়েছিল। যেহেতু এখানটায় পুজো টুজো করছি না, সেই কারণে কিন্তু সকালে উঠে আগে রান্নাটা সেরে নিই। ছোটো গ্যাসে যেহেতু রান্না, সেই কারণে একটু সময় লাগে। তো প্রেশার কুকারে করেই আজকাল এখানটায় ভাত করছি। তো এই দেখুন, ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এই ভেলোরে আসার পরে এই চালটা এখানটায় আমরা কিনে খেয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় সমস্ত জিনিস কিন্তু আমি পরিমাণ মতো এনেছিলাম, যে 8 দিন যদি থাকে 8 দিনের মতোই চাল এনেছিলাম। যেহেতু 8 দিন পেরিয়ে গিয়েছে, চালটাও বাড়ন্ত ছিল, তো সেই কারণে আজকে এই চালটা আনা হয়েছে। আর এই চালের ভাতটা দেখে আমরা এত খুশি হয়েছি। আমরা যে কয়েকটা দিন ছিলাম, সেই কয়েকটা দিন কিন্তু এই চালটাই খেয়েছি। আর এখানটা আসার পর না, দুবেলা তো রান্না করতামই না, রাতে মেয়ের জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিতাম, আর সকালবেলা একটু বেশি করে ভাত করতাম। রাত্রেবেলা বেশিরভাগ দিনই আমরা জল ঢালা ভাত খেয়েছি। আর এখানটায় আজকে করেছি একটু ভিন্ডি আলু ভাজা, তার সাথে একটু ডাল। মাঝখানে বেশ কয়েকটা দিন ছিল, সেই সময় কিন্তু ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে খেতাম। তো এখানটায় এসে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে ডাল দিয়ে। ডালের মধ্যে কখনো কুমড়ো দিয়ে দিয়েছি, কখনো পটল দিয়েছি, সব কিছু মিক্স করে কিন্তু আমরা খেয়ে নিতাম। আর এগুলো নিয়ে না কখনোই জীবনে আমার অবজেকশন ছিল না, আর ঈশ্বরের কৃপাতে ভবিষ্যতেও কোনোদিনও অবজেকশন থাকবে না। ভগবান যা দিয়েছে সেটা মাথা পেতে মেনে নিয়েছি। শুধুমাত্র ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা, উনি যেন প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকেন, আর জীবনে যাই আসুক না কেন সেটাকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা দেন। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, থালা বাসনগুলো গুটিয়ে এখন যাব বাইরে থালা বাসন ধুতে। যেদিনে করে খাওয়ার পরে এরকম ফাঁকা টাইম পেতাম, সেদিনে করে কিন্তু বাইরে থালা বাসন ধুতাম, তা না হলে কিন্তু বাথরুমের ভেতরেই ধুয়ে নিতাম। বেশিরভাগ দিন আমাদের এরকম কেটেছে যে আমরা খাওয়ার দাওয়ার খেয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে বেরিয়ে গিয়েছি। কোনো দিন তো রান্নাবান্না করার সুযোগও পেতাম না। হয়তো হসপিটাল থেকে 3টের সময় 3:30 সময় ফিরছি। বেরোলে এলে এই হয় জানেন, সকাল থেকে গিয়ে আপনার সন্ধে কখন গড়িয়ে যাবে সেটা হয়তো আপনি টেরই পাবেন না। এর আগের বারে যতবারই এসেছি, মা সাথে এসেছে, সেই কারণে খাবার দাবার নিয়ে বা বাজার করা নিয়ে খুব একটা বেশি ঝামেলা হতো না, মাই সব কিছু ম্যানেজ করে নিত। আর এবারে যে কটা দিন আমি আর আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে একা ছিলাম, সেই সময়টা কিন্তু খাবার দাবার অনেক বেশি ঝামেলা হতো। দুজনেই হসপিটাল চলে যেতাম, আর ফিরে এসে রান্না করতেও ইচ্ছে করতো না। আর ভেলোরে তো টেম্পারেচার অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে। দুপুরবেলা এত বেশি গরম থাকে যে হাঁসফাঁস করার মতো অবস্থা, আবার সন্ধ্যেবেলা ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণে মাঝে মধ্যে এরকমও গিয়েছে যে দুপুরবেলা রান্না না করে হয়তো বাইরে খেয়েছি। তারপরে মামিমা আসার পরে কিন্তু ব্যাপারটা একদম নর্মাল হয়ে যায়, কোনো দিনই বাইরে খাওয়ার প্রয়োজন পড়েনি। আর এখানটায় এসে কিন্তু আমরা আরও একটা জিনিস খুঁজে বের করেছি। এই 20 লিটার জলের বোতল থেকে না ছোটো বোতলে জল গড়িয়ে খাওয়া অনেক বেশি সমস্যা। সে কারণে এরকম একটা পাম্প কিনেছি, যেটা খুব কম প্রাইসে পেয়ে গিয়েছিলাম। তবে এটা চালাতে এত বেশি ঝামেলা হয় যে প্রত্যেক দিনই মোটামুটি দুজনকেই লাগতে হতো জল ভরার জন্য আর কি। আর এই যে এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, ভাবছি একটুখানি বাইরে বেরোবো। সামনেই একটা মন্দির রয়েছে, সেখানটা একটু ঘুরে আসবো। এখানটায় আশেপাশে এত বেশি মন্দির রয়েছে, সকাল সন্ধ্যে কিন্তু আমরা ওখানটায় প্রত্যেক দিনই মন্দিরে যেতাম, কিছুক্ষণ বসতাম, সময় কাটাতাম, এত বেশি ভালো লাগতো। ভেলোরে ডাক্তার দেখাতে এসে আপনি যতই দামি হোটেলে থাকেন না কেন, এর আশেপাশের পরিবেশটা এত বেশি ডিপ্রেসিং আমি বারবার লক্ষ্য করেছি। এখানটায় এলে না অনেক বেশি মন খারাপ করে, বিশেষ করে যারা ট্রিটমেন্টের জন্য আসে। কেউ ছুটি কাটাতে এসেছে বা কেউ ঘুরতে এসেছে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু কোনো ট্রিটমেন্টের জন্য এলে না এখানটায় অটোমেটিক্যালি একটা মন খারাপ ব্যাপার চলে আসে। মেয়েকে নিয়ে যখনই এসেছি, আসার পরেই মনে হয়েছে কবে এখান থেকে যাব।
কাজটা করিয়ে। আর হোটেলের বাইরে না সন্ধেবেলা বলুন বা সকালবেলা অনেক নতুন নতুন দোকান বসে, কত কিছু জিনিস এখানটায় পাওয়া যায়। সন্ধেবেলা বেরোলেই মনে হবে আপনি মেলাতে চলে এসেছেন। যতই আপনি কেনাকাটা করেন না কেন, কখনোই আপনার মনটা ঠিক ভালো হতে চায় না, মনের মধ্যে চিন্তা সবসময় ঘুরতে থাকে। বিশেষ করে আমার ছোট বাচ্চার ব্যাপার তো, ওকে নিয়ে মাথার মধ্যে সব সময় চিন্তা ঘুরতো। তো যতই চিন্তা ঘুরুক না কেন, আমি কিন্তু সব সময় সেটাকে কাটিয়ে উঠে আবার সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতাম আর কি। আমি চেষ্টা করতাম এটা বলা তো সম্পূর্ণ ভুল কথা, আমাকে ভগবান ঠিক উঠিয়ে দাঁড়াতো এখানটায়। আর যেন বলতো আমাকে যে উঠতে তো হবেই, কারণ এখনও অনেক পথ চলা বাকি, এখনও অনেক লড়াই বাকি রয়েছে। তো যাই হোক, এখন বিকেলবেলা বাজারে যাওয়ার আগে না ভাবলাম জামা কাপড়গুলো তুলে দিয়ে যাই। এখানটায় ওপরে এত বেশি রোদ্দুর, আর আমরা না প্রথমবার এই হোটেলটায় এসে উঠেছি। হোটেলটা সব কিছু ভালো, তবে একটা জিনিস যেটা আমাদের অনেক বেশি প্রবলেম করছে সেটা হলো রুমের মধ্যে অনেক ছোট ছোট আরশোলা রয়েছে। রাত্রিবেলা লাইটটা অফ হয়ে গেলে না, বাথরুম যাওয়ার জন্য যখনই নিচে আপনি পা ফেলবেন, পায়ের তলায় এত এত আরশোলা। তো সেগুলোর তো কোনো রকম প্রতিকার আমরা করতে পারিনি, ওগুলো নিয়েই থাকতে হয়েছে। এদেরকে নিয়ে কিন্তু আমার এই ছোট্ট সংসারে 22-24টা দিন কেটে গিয়েছে। আর এই যে দূরে একটু আগে একটা বড় পাহাড় দেখলেন, আগের বারে যখন এসেছিলাম ওই পাহাড়ের কাছে একটা হোটেল নিয়েছিলাম, ওটা কিন্তু অনেকটা দূরে। আর এবারে যেখানটায় রয়েছি আমরা, সেটা কিন্তু হসপিটাল থেকে অনেকটা কাছে। যেহেতু কম দিন থাকার পরিকল্পনা করে এসেছিলাম, সেই কারণে কাছাকাছি হোটেল নিয়েছিলাম। আমরা জানতামই না আমাদেরকে এতটা দিন থাকতে হবে, সেই কারণেই পাশাপাশি ছিলাম। আর আগের বারে যখন এসেছিলাম তখন তো জানতাম অনেকটা দিন থাকবো, সেই কারণে একটু দূরে কম ভাড়ার হোটেল নিয়েছিলাম আর কি। আর এই যে এখন কিন্তু বিকেলে এসে মেয়ের জন্য একটু বেদানা ছাড়িয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বলছে এখন বেরোবে না, বাইরে দেখলাম বেশ রোদ্দুর রয়েছে, রোদ্দুরটা একটু কমলে তারপরে বেরোবো আর কি। আর মেয়ে এখানটায় না প্রথমে বলছে এমনি বেদানা খাবে, তারপরে আবার জেদ ধরলো বেদানা থেকে রস বের করে দিতে হবে। তো এখানটায় তো জুস বের করানোর জন্য আমার কাছে কিছুই নেই, সেই কারণে হাত দিয়ে চেপে চেপে এইটুকু জুস বের করেছি। আর ওকে এখানটায় খাওয়াতে যে আমাদের কি বেশি ঝামেলা হচ্ছে সেটা শুধুমাত্র আমরাই জানি। জুস হোক ভাত হোক সব কিছু খাওয়াতেই মোটামুটি আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। আর এখানটায় এসে ফোন দেখাটাও যেন একটু বেশি বেড়ে গিয়েছে আর কি, খাওয়ার সময় ফোন দেখা যেন অনেক বেশি জেদ করে। তো যাই হোক, যেহেতু সামনে ওর একটা কাজ রয়েছে, সেই কারণে আমরা ওকে বেশি শাসনও করি না। তো ওকে কোনো রকম জুসটা খাইয়ে আমরা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরটা ছিল রামজির মন্দির, এত বেশি সুদিং আর এত বেশি পিসফুল একটা পরিবেশ ছিল। বেশ খানিকক্ষণ আমরা এখানটায় ছিলাম, সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে গিয়েছি। আর অনেক দিন কিন্তু আপনাদের কারোর নাম ভিডিওতে নেওয়া হয়নি, পরের দিন থেকে আপনাদের সবার নাম ভিডিওতে নেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন। টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।